আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত আজকের ক্লাসে। আমাদের লিখিত কনসেপচুয়াল এবং এমপিরিক্যালের আউটলাইন ক্লাস দুটো হয়েছে। আজকে বাংলাদেশ বিষয়াবলীর আউটলাইন ক্লাস। সো আপনারা আশা করব ক্লাসটা দেখবেন। আমি চাচ্ছি যে বেসিক্যালি আমাদের আসলে কি পড়া উচিত এবং কি উচিত না সেটা নিয়ে একটু ডিসকাশন করা, যে আমাদের আসলে মূলত আউটলাইনটা দরকার। আমার ক্লাসটা একটু লেট হয়েছে, আই এম সরি। লেট হয়েছে যে আমি আসলে ম্যাটেরিয়ালস আমি প্রিন্ট করে রাখছি, কিন্তু আমি ভুলে অন্য একটা প্রিন্ট করছি। এখন যেটা আমি পড়াবো সেটা আমার আসলে প্রিন্টটা আমি কম্পিউটার খুঁজে পাচ্ছি না, যে কারণে খুঁজতে এখন আমার কষ্ট করলাম। এখন আমি এখনো পাই নাই, বাট অন্যভাবে ম্যানেজ করছি, মানে টাইম একটু নিয়ে। আই এম সরি ফর দ্যাট, যে আজকে ভর্তিও বেশি ছিল, যে কারণে একটু ঝামেলা হয়ে গেছে। এই লিঙ্কটা ওই গ্রুপে দেয়, 46 নয়, ঝামেলা হয়ে গেছে। এখনকার ফেসবুক এত থার্ড ক্লাস হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। আমি বাংলাদেশ বিষয়াবলীর মোট 16টা অধ্যায়, মানে বাংলাদেশ অ্যাফেয়ার্স মোট অধ্যায় 16টি, এবং এর মধ্যে 16টি অধ্যায় থেকে লাইট ঠিক আছে কেন, বাংলাদেশ বিষয়াবলীর মোট 16টি অধ্যায়। এই 16 চ্যাপ্টারের মধ্যে যদি বলেন যে মাস্ট আসবেই এমন কিছু অধ্যায় আছে কিনা, এমন কিছু অধ্যায় যদি বলেন মাস্ট আসবেই, এরকমের অধ্যায় আমি খুঁজে পেয়েছি 4টি অধ্যায় মাস্ট আসবেই। একটা হলো চ্যাপ্টার 16 মুক্তিযুদ্ধ থেকে 20 থেকে 60 পর্যন্ত এসেছে, কোনো বিসিএস 20 থেকে 60 নম্বর এখান থেকে এসেছে। এরপর যে বলেন চ্যাপ্টার 7 অ্যান্ড চ্যাপ্টার 8, সংবিধান ও সরকার ব্যবস্থা এখান থেকে 80, এবং সেটাও 20 থেকে 40 পর্যন্ত এসেছে এ পর্যন্ত। আর একটা যদি বলেন চ্যাপ্টার 9, সেটা হলো মানে বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। অধ্যায়টার নাম ডিরেক্ট যদি বলি, অধ্যায়ের নাম সেটা হলো বাংলাদেশের বৈদেশিক নীতি সম্পর্ক না, বাংলাদেশের বৈদেশিক নীতি। প্রত্যেকবারই এখান থেকে আসছে। 4টা চ্যাপ্টার হলো মাস্ট নিডেড এবং মাস্ট বি ফলোড, এই অধ্যায় 4টা। আমি আপনাদেরকে যেটা দেখাবো, আমার বাংলাদেশ বিষয়াবলীর পুরো আউটলাইনটা রেডি করতে আমার 3টা ক্লাস লাগবে, মানে ফাইনালি 3টা ক্লাস লাগবে। এবং এরপরে আমি আপনাদেরকে পিডিএফ যেটা রেডি করব, সেটা আমি আপনাদেরকে পিডিএফটা আমি আপনাদের গ্রুপে আপ করার পরে আমার কাজ হলো যে, যেহেতু টাইম ভেরি মাচ শর্ট, আগে যে টাইমটা ছিল, যেটা আমাদের মিনিমাম 4-5 মাস সময় থাকতো, 150 দিন সময় থাকতো, তখন আমরা কি করতাম, সপ্তাহে 3 দিন করে ক্লাস দিতাম, ছোট ছোট পায়ে হাঁটতাম। মানে ইউ নেভার নো আমার যে প্ল্যান, এবং আমি যেই প্ল্যানটা রেডি করতেছি, আশা করি যে যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, এবং আনবিলিভেবল একটা সাউন্ড নাই নাকি, হোয়াট ইজ দিস সাউন্ড? কোনো প্রবলেম না, সাউন্ড প্রবলেম হওয়ার কথা না। সাউন্ড কোনো প্রবলেম কিনা প্লিজ, হয় না, কষ্ট হয় কিনা, হলে তো ভালো। সাউন্ডের কোনো প্রবলেম আছে কিনা প্লিজ? ওকে, নো প্রবলেম, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে, আমরা আগে এরকমের একটা পুরো আউটলাইনটা দিয়ে দেবো গ্রুপে। আউটলাইন দেওয়ার পর আমরা ওটাকে কাটসাট করে অধ্যায় ভিত্তিক আগাবো, এবং সেটার জন্য আউটলাইন রেডি করতে আমাদের 3টা ক্লাস লাগবে।
এখন বলতে পারেন যে ভাই আমি 3টা ক্লাস আমি পিডিএফটা দিয়েই তো করতে পারি, বেসিক্যালি আমি সেটা করব না, কারণ ইউ শুড নো যে আসলেই এটা মানে আশ্বস্ত করার বিষয় কিনা, যে এভাবে হতে পারে কিনা, মানে এই প্রশ্ন আসছে এইবার এই কন্টেক্সট গুলো আছে কিনা, সেই কন্টেক্সট গুলোকে আমরা রেডি করবো, দেন আমরা ভাবে আগাবো। এবং থ্রুলি বাংলাদেশ বিষয় বলে আশা করি এই উইকটা শনি সোম বুধ এই উইকটা পুরোটাই আমরা বাংলাদেশ নিয়ে আগাবো। তো যেখানে আমি বললাম যে মাস্ট নিডেড যেটা আসবেই, এটা হলো 4টা চ্যাপ্টার থেকে প্রশ্ন প্রত্যেকবারই আসে। আর একটা যদি বলেন এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো চ্যাপ্টার 4th and 6th, চ্যাপ্টার 4th and 6th এই চ্যাপ্টার দুইটার গুরুত্ব ভালো। এটা হলো ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত বিষয়, এবং ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু সংক্রান্ত বিষয় মোস্ট অফ দ্য টাইম এখান থেকে প্রশ্ন আসছে। এবং 4th চ্যাপ্টার এখানে 2-1 বছর মিস হয়েছে, এটা হলো অর্থনীতি। এই অর্থনীতি সংক্রান্ত অধ্যায় হলো নাম্বার 4, এবং এরপরে গুরুত্বপূর্ণ 4th and 6th চ্যাপ্টার। যদি বলেন ভাই এরপরে কনটেক্সট অনুসারে গুরুত্বপূর্ণ কোনটা, আমি বলবো যে এরপরে গুরুত্বপূর্ণ হলো চ্যাপ্টার মানে 1st চ্যাপ্টার, 5th চ্যাপ্টার, তারপরে 14th চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো গুরুত্ব তারপরে বেশি। এরপর 14 না সরি, এটা হলো নারীর ক্ষমতায়ন যে চ্যাপ্টারটা, নারী সংক্রান্ত বা যেটাকে বলে জেন্ডার ব্যালেন্স, সেই সংক্রান্ত অধ্যায় কোনটা, নামটা চ্যাপ্টার 15 চ্যাপ্টার। ও আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এগুলোর চাইতে আমি মাস্ট একটা কথা বলতে পারি যে সব চ্যাপ্টার থেকে কোনো বছর প্রশ্ন আসে নাই। আমি চ্যালেঞ্জ গতবারও 45 আমি বলেছিলাম যে আসবেই যে চ্যাপ্টার থেকে সেটা অবশ্যই আসবে, এবং আসছেও। আশা করি এবারও প্রশ্ন এখান থেকে সম্ভাবনা অনেক বেশি ইনশাল্লাহ। সেই চ্যাপ্টারটা হলো বাংলাদেশের সাম্প্রতিক যোগাযোগ ও প্রযুক্তি গণমাধ্যম, চ্যাপ্টার 12, মানে যেটা প্রযুক্তি আছে। চ্যাপ্টার 12 থেকে মাস্ট আসবে ইনশাল্লাহ। চ্যাপ্টার 12 থেকে প্রশ্ন সম্ভাবনা গতবার আসছে 45 বিসিএস এ আসছে, এবং এবার মাস্ট আসবে ইনশাল্লাহ। এটা হলো প্রযুক্তি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা প্রযুক্তি কিন্তু আগে আসতো না, কিন্তু স্মার্ট বাংলাদেশ ডিক্লারেশনের পরে এই চ্যাপ্টারের গুরুত্ব অনেক বেড়ে গেছে। ঠিক আছে, তো আমার এতটুকু সামারি করে আমি এখন অধ্যায় ভিত্তিক চলে যাচ্ছি। তাহলে মোট অধ্যায় 16টা, 200 নম্বরের কোশ্চেন, প্রশ্ন মনে রাখবেন 200 নম্বর। একটুখানি আমি একটা কথা বলি, 200 নম্বরের এখানে পরীক্ষা হবে, আপনি সময় পাবেন 4 ঘন্টা। আপনার এখান থেকে যেটা হয়েছে 35তম বিসিএস এ এবং 36তম বিসিএস এ প্রশ্ন আসছে 5 × 40 = 200 প্রশ্ন আসছে, 200 নম্বর আসছে। 37তম বিসিএস এ এমন হয়েছে যে একটা 15 নম্বর, একটা 5 নম্বর, এরকম প্রশ্ন হয়েছে। 38তম বিসিএস এ এরকমের হয়েছে যে 5, 10, 5 এরকম প্রশ্ন হয়েছে। আবার কিছু প্রশ্ন হয়েছে এরকমের যে 45তম বিসিএস এ খুবই মজার বিষয়, প্রশ্ন হয়েছে 20টা করে, 20 মার্কসের কোশ্চেন, 10টা কোশ্চেন, 20 মার্কসের 10টা = 200। এটা মানে এটা ফার্স্ট এবার টাইম যে এখান থেকে 20 নম্বরের প্রশ্ন আসছে ডিরেক্ট, 5 নম্বরে কোনো কোশ্চেন নাই, শুধুমাত্র টিকা কোশ্চেনটা। আমি এটা গেস করেছিলাম, যারা 45 আমরা ক্লাস করেছেন, আমি কিন্তু ক্লাসে বলেছিলাম যে খাতা দ্রুত দেখার জন্য যত সংক্ষিপ্তভাবে কোশ্চেন করতে পারে ততটা করবে। এটা বাংলাদেশ করুক, ম্যাথ করুক আর বিজ্ঞান করুক, তাড়াতাড়ি খাতা দেখার জন্য। আমার কথাটা আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এবং আমি অনেকটাই কনফার্ম ছিলাম যে এবার 20 নম্বরের কোশ্চেন আসবে, এবং আলহামদুলিল্লাহ সেভাবেই আসছে যে 20 নম্বরের কোশ্চেন ছিল। আমার মনে হয় এবার তো 1 বছর বিসিএস কি না করে আল্লাহ জানে, যে দেখা গেল যে 20 নম্বরের কোশ্চেন দিল না দিয়ে 40 নম্বরে 2টা অ্যাডজাস্ট করে দিয়ে দিল যে 45, 200, এভাবে হতে পারে, বলা যায় না কি হবে। এবং আমাদের এখানে প্রত্যেকটা মানে ইয়া নিয়ে আমাদের প্রস্তুত থাকতে হবে, মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো ব্যাপারটা হলো যে এমন ছিল যে 40 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন 40টা ছিল, এবং আমি আমার মনে আছে 35 বিসিএস এ আমি 35 বিসিএস এ আমার বাংলাদেশ বিষয়াবলী পরীক্ষার আগে আমি এতটুকু কনফার্ম হয়ে গেছিলাম যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এমন কোনো কোশ্চেন আসবে না যেটা হয়তো আমার একেবারে আননোন, যে আমি এক কলমও বসাতে পারবো না। আমি একটা এই করেই গেছি যে ইনশাল্লাহ যা আসুক আমি প্রশ্ন ধরে ধুমাইয়া লিখবো। এবং আমি একটা প্ল্যান করেছিলাম যে 5 নম্বরের কোশ্চেন 6 মিনিট টাইম, 10 নম্বরের কোশ্চেন 12 মিনিট টাইম। আমি ওই ভাগ দিছিলাম, টোটাল মার্কসকে আমি পুরো টাইমকে ভাগ করেছিলাম, যে 15 নম্বরের কোশ্চেন যদি আসে 18 মিনিট টাইম, 20 নম্বরের কোশ্চেন হলে 24 মিনিট টাইম। এভাবে আপনার আগাতে হবে। আপনার এখানে শুধুমাত্র সময়ের খেলা, পৃষ্ঠা ডাজেন্ট ম্যাটার মাচ। আপনার 20 নম্বরের কোশ্চেন 24 মিনিট লিখতে হবে, 24 মিনিটের মধ্যে লেখা শেষ। আলহামদুলিল্লাহ আমি সত্যি কথা বলে আমি 84 পৃষ্ঠা লিখেছিলাম। মানে আপনি বলবেন চাওয়াবাজি মনে হয়, আমাদের সময় A4 সাইজ ছিল, আমাদের সময় লিগ্যাল পেজ ছিল না। A4 সাইজে এটা 84 পেজ হলে লিগ্যাল পেজে এটা 60 বা মোর 50 প্লাস, এরকম 50 to 60 পেজ হবে।
তো 84 পেজ লিখছিলাম এবং আমার এটা মনে আছে স্পষ্ট যে আমার ঘন্টা পড়া শেষ, লেখা শেষ, আমার লেখা এবং দেখা শেষ, মানে লেখা শেষ, এরপর আমি সেলাই মাস্কারা করে নিয়েছি, এবার দেখতেছিলাম, তারপর আমার বন্ধু আসার মধ্যে নিয়ে গেছে এবং আমি এখানে 143 পেয়েছিলাম এবং আমার এটা মনে হয়েছিল যে আমি এখানে 150 পাবো, যে আমাকে ইনজাস্টিস করা হয়েছে 7 নম্বর। আমি 143 পেয়েছিলাম। এখানে বাংলাদেশ বিষয়বলি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনি ভালো লিখলে মার্কস পাবেন ইনশাল্লাহ, পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এখানে পাওয়ার সম্ভাবনা, মার্কস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি 89 লিখেছিলাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আমি 66 পেয়েছিলাম। 89 লিখেছিলাম, 66 পেয়েছিলাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি 11 নম্বর লিখতে পারিনি, আমার ওই সময় টাইম ম্যানেজ করতে পারিনি, প্লাস ম্যাথ পরীক্ষার পরে আমি পেট খারাপ হয়ে গেছিল আর কি। ম্যাথ পরীক্ষার পরে আমি সকাল একেবারে প্রথম দিনই ম্যাথ ছিল সকালে, বিকালে ছিল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 35তমতে। তো ম্যাথ পরীক্ষাটা আমি দিয়ে আমি টিউবের মানে একেবারে ট্যাবের পানি খেয়েছিলাম, আমার হাতে কিন্তু পানির বোতল, মানে এতটা হুতাশ, ম্যাথে 11 পাইছিলাম আমি, মানে পারিই নাই কিছু ম্যাথ। আমি অথচ 33তমতে 46 পেয়েছিলাম, কারণ মুখস্থ করতাম ঐকক নিয়ম, আমি ম্যাথ খারাপ। সেই গল্পটা আপনারা জানবেন, যারা আমার আশেপাশে ক্লাস করেন তারা জানেন। আলটিমেটলি আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমি 11 নম্বর লিখতে পারি নাই, 89 আনসার করে 66 পেয়েছিলাম, আর 200 আনসার করে আমি এখানে 143 পেয়েছিলাম। তার মানে এখানে কিন্তু আপনার সকল প্রিপারেশন নিয়ে রাখতে হবে, এবং লেখার কি আর্ট বা আমি যতটুকু এক্সপিরিয়েন্স আছে, প্লাস আমি আমার লব্ধ জ্ঞান 35তম বিসিএস থেকে পড়াচ্ছি, তো এই লব্ধ জ্ঞান আমার অভিজ্ঞতা সব মিলিয়ে অ্যাডজাস্ট করে আমরা একটা ভালো কনক্রিট একটা প্রিপারেশন দিকে যাবো ইনশাল্লাহ। তো আমি যাই যে আগে আমরা দেখি যে প্রশ্নগুলো কি আসছে, আমরা খুবই প্রত্যেকটা কোশ্চেনে লেখার চেষ্টা করবো। শর্ট, আমি খুব শর্ট লিখে দেবো, এই প্রশ্নটা শর্ট, যে এই বিসিএস এইটা আসছিল, তার মানে এই বিসিএস এটা গুরুত্বপূর্ণ, এটার আমি একটা সলিউশনে যাব। তো দেখি আমি যদি প্রশ্ন করি, আমি প্রথম অধ্যায় বাংলাদেশ বিষয়বলির প্রথম অধ্যায় যেটা আছে সেটা হলো যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা। এবং এই প্রশ্নে ম্যাপ দিতে পারলে আপনি যদি 80% মার্কস আশা করেন, তাহলে ম্যাপ মাস্ট। ম্যাপ আপনার এখানে 80% নম্বর পেতে হলে, যদি মনে করেন বাংলাদেশ ইতিহাসে আপনি বেশি নম্বর পেতে চান, 80% নম্বর পেতে হলে আপনাকে ম্যাপ আঁকতে হবে। ম্যাপ ছাড়া আপনি 160 পাবেন বা 80% নম্বর পাবেন, 5-এ 4 পাবেন, 10-এ 8 পাবেন, এটা সম্ভব না। কারণ এই ভৌগোলিক অবস্থায় একেবারে মাস্ট বি নিডেড, এবং সেটা হলো যে আপনার ম্যাপ আঁকতে হবে এই অধ্যায়টা, মানে এই অধ্যায়ের প্রশ্নে। ম্যাপ আঁকার জন্য কি যেটা করবেন, আপনি দেখবেন ভূগোল দ্বিতীয় পত্র, এটা এই বইটা দেখবেন, ইন্টারমিডিয়েট দ্বিতীয় পত্র মানে দ্বাদশ শ্রেণী, এই দ্বাদশ শ্রেণীর এই বইতে দেখবেন ম্যাপ আঁকা আছে। এবং ম্যাপটা যদি আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যদি আপনি একদিন সময় নেবেন, 10 বার আঁকবেন, ডিগ্রি ধরে আঁকবেন, এবং এখন 10 দিন মানে 10 বার আঁকবেন একদিনে, এরপরে মাঝখানে আবার একদিন সময় নিয়ে 10 বার আঁকবেন, এরপরে পরীক্ষার আগে 5 বার আঁকবেন, দেখবেন আপনি এখানে ডিগ্রি ধরে সুন্দর করে ম্যাপটা হয়ে যাবে। এখানে এইটা হলো আমার সাপ্লিমেন্টারি তথ্য, এবং এই অধ্যায়ের ভৌগোলিক অবস্থার প্রশ্নের জন্য এই ভূগোল দ্বিতীয় পত্র, এই বইটা টেবিলে থাকলে ভালো, আপনাকে হেল্প করবে। এখন বিষয় হলো যে এখানে কি কি প্রশ্ন আসছে সেটা দেখে নেই। আমি যদি দেখি 45তম বিসিএস এ এখানে কোনো প্রশ্ন আসে নাই, 45তম বিসিএস এ প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি। 44তম বিসিএস, সেখান থেকে প্রশ্ন আসছে কিনা? 44তম বিসিএস এ প্রশ্ন আসছে, হ্যাঁ 44তম বিসিএস এ, আরে 40তম বিসিএস এ প্রশ্ন আসছে 20 নম্বর। 40তম বিসিএস এ প্রশ্ন আসছে 20 নম্বর। সেই 20 নম্বরের প্রশ্নগুলো কি কি? 1 নম্বর প্রশ্ন, সরিল অর্থনীতি কি, অর্থাৎ ব্লু ইকোনমি কি? সরিল অর্থনীতি কি, ব্লু ইকোনমি কি? আমি এই প্রশ্নটাকে কিন্তু পঞ্চম অধ্যায়ে ফেলাতে পারি, বাংলাদেশ অর্থনীতি কিভাবে অবদান রাখতে পারে, বাংলাদেশের অর্থনীতিতে 44তম বিসিএস এ, হ্যাঁ 40তম, হ্যাঁ বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে অবদান রাখতে পারে, ডিডি অর্থনীতিতে সুনীল অর্থনীতি
কিভাবে অবদান রাখতে পারে? এটা ছিল 5, এটা ছিল 10। সামুদ্রিক সম্পদ আহরণে বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রম। সামুদ্রিক সম্পদ আহরণে গৃহীত কার্যক্রম বিডি সরকারের ব্র্যাকেটে লেখেন, একটু মিসিং আছে। 40তম বিসিএস এর প্রশ্ন এটা। 43তম বিসিএস এ এখান থেকে প্রশ্ন আসছে 20 নম্বর। 43তম বিসিএস এ 20 নম্বর প্রশ্ন আসছে। 1, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি, মানে ভৌগোলিক অবস্থান কি, আসলে ভৌগোলিক অবস্থান কি বলতে কি বোঝায় তা না, লেখছে ডিরেক্ট কি। অর্থাৎ এখানে ভৌগোলিক অবস্থান বলে ম্যাপটিকে দক্ষিণ এশিয়ার মধ্যে দেখাতে হবে। জাস্ট এরকমের পৃথিবীটা দেখা, এটা নিরক্ষরেখা, সংক্ষেপে পেন্সিল দিয়ে আঁকতে হবে। এটা মূল মধ্যরেখা 0 দক্ষিণ। এখানে এরকমের দুইটা দাগ দিতে হবে, একটা 20 ডিগ্রি উত্তর আর উপর একটা 26 ডিগ্রি উত্তর। এখানে দুইটা দাগ দিতে হবে, এটা 88 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটা 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই জায়গাটা বাংলাদেশ, জাস্ট একটু মেনশন করে দিতে হবে। একটু মেনশন করে দিলেই আপনার বাংলাদেশের অবস্থানটা হয়ে গেছে। এরপরে বাংলাদেশের আশেপাশে কি সেটা লিখে দিলেই চলবে। এটা 5 নম্বরের কোশ্চেন। জাস্ট ওই গোলাকার বৃত্তটা একে দেখাতে পারলে চমৎকার হবে। বরেন্দ্র এলাকা কোন কোন জেলা নিয়ে গঠিত? বরেন্দ্র এলাকা কোন কোন জেলা নিয়ে গঠিত? কোন কোন জেলা নিয়ে গঠিত? নাম্বার 3, বিভিন্ন ভৌগোলিক বিবরণ দেন। বাংলাদেশের বিভিন্ন এলাকার, এই প্রশ্নটা খুবই ট্রিকি ছিল, ভৌগোলিক বিবরণ দিন। এবং এখানে কিন্তু ভৌগোলিক বিবরণ দিন, এখানে একটা জিনিস ভূপ্রকৃতি কিন্তু আসে নাই, ভৌগোলিক বিবরণ আসছে। ট্রোপোগ্রাফিক্যাল ফিচার্স, ট্রোপোগ্রাফিক্যাল ফিচার, ভূপ্রকৃতি সরাসরি লেখা না লিখে এটা আসছে 5, এটা 5, এটা 10। এখানে একটা বিষয় আসছে যে বিভিন্ন এলাকার ভৌগোলিক বিবরণ। আপনি একটা জিনিস দেখছেন যে এখানে আপনি ডেল্টা 2100 প্ল্যান দেখেছেন, মনে পড়ে কিনা? এই ডেল্টা 2100 প্ল্যানে কিন্তু 6টা রিজনকে মেনশন করা হয়। ডেল্টা 2100 প্ল্যানে 6টা রিজনকে দেখানো হয়, যেমন পাহাড়ি অঞ্চল, পর্বত, মানে 6টা অঞ্চলকে দেখা। একটা হলো পার্বত্য অঞ্চল, একটা হলো প্লাবন সমভূমি অঞ্চল, একটা হলো আপনার বরেন্দ্র অঞ্চল, একটা হলো হাওর অঞ্চল, একটা উপকূলীয় অঞ্চল, একটা নগর অঞ্চল। এই ভৌগোলিক বিবরণের মধ্যে এই 6টা পার্টকে দেখানো যেতে পারে। যদি কেউ ডেল্টা 2100 প্ল্যানে ওই 6টা দেখায়, তার জন্য খুব এক্সিলেন্ট হবে, তার আনসারটা খুব ভালো হবে। আর যদি সে ভূপ্রকৃতি লেখে তাহলে সে নাম্বার পাবে। কিন্তু যে ডেল্টা 2100 প্ল্যানের ভৌগোলিক বিবরণগুলো দিবে তার জন্য ভালো হবে, তার জন্য খুবই 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 মানে ভালো হবে। আর ওই ভূপ্রকৃতি ওটা বনভূমির সাথে রিলেটেড, ভূপ্রকৃতি যেটা ওটা বনভূমির সাথে রিলেটেড। বনভূমির প্রশ্ন আসলে ভূপ্রকৃতি বনভূমিকে অ্যাডজাস্ট করে লেখা যায়। এখানে ভৌগোলিক বিবরণ বলার কারণে যদি কেউ ডেল্টা 2100 প্ল্যানকে অ্যাড্রেস করে তাহলে সে ভালো করবে। আমরা দেখি এরপরে 41তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে কিনা। 41তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসেনি। 41তমতে প্রশ্ন আসেনি। 40তম বিসিএস দেখি। 40তম বিসিএস এ 20 নম্বর আসছে। 20 নম্বর কি কি আসে দেখি। নাম্বার 1, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি বর্ণনা করুন। খুব ভালো প্রশ্ন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি বর্ণনা করুন। ভূপ্রকৃতি, এটা 10 নম্বর ছিল। নাম্বার 2, ভূরাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান ও ঝুঁকিসমূহ। ভূ রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান ও ঝুঁকিসমূহ। কৌশলগত অবস্থান ও ঝুঁকিসমূহ আলোচনা করুন। খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। এখনো এটা বলা যায় যে এটা গুরুত্বপূর্ণ, এখনো বলা যায় যে এটা গুরুত্বপূর্ণ।
চমৎকার প্রশ্ন, কারণ বাংলাদেশের প্রবলেমের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম যেটা যদি বলেন বাংলাদেশের ভৌগোলিক যে ক্রাইসিস, তার মধ্যে সবচেয়ে ক্রাইসিস হলো যে জিও স্ট্র্যাটেজিক্যাল যে কনফ্লিক্ট। জিও স্ট্র্যাটেজিক্যাল কনফ্লিক্ট আমাদের আশেপাশে যাদের লোভনীয় দেশগুলো আছে, ইন্ডিয়া, চায়না এবং ইউএসএ, তাদের যে ইন্টারেস্ট আছে এই ভূ কৌশলগত বা ভূ জিও স্ট্র্যাটেজিক্যাল, এই কনসেপ্টটা থেকে এই প্রশ্নটা আবার আসতে পারে। 38তম বিসিএস এর প্রশ্ন দেখি। 38তম বিসিএস এ এখান থেকে প্রশ্ন আসেনি। 37তম বিসিএস এ আপনি দেখেন আসে নাই আসছে, আসে নাই আসছে, এরকম কিন্তু ঘটতেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থা ও সুবিধাগুলি বর্ণনা করি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থা ও সুবিধা সমূহ বর্ণনা করি। সুবিধা, ভৌগোলিক সুবিধা আর কি, ভৌগোলিক সুবিধা, এই প্রশ্নটাই। কৌশলগত অবস্থান, হ্যাঁ না না ওইটা না। এরপরে আসছে 36তম বিসিএস এ। এখান থেকে প্রশ্নটার সুবিধাগুলো বর্ণনা করি, এটা 10 নম্বর একটা কোশ্চেন ছিল। 36তম বিসিএস এ প্রশ্ন আসছে প্রবাল দ্বীপের গুরুত্ব। 1 নম্বর প্রবাল দ্বীপের গুরুত্ব, 5 নম্বর একটা কোশ্চেন আসছে। 36তম এবং 35তম যা আসছে সবই 5 নম্বর, এজন্য এখানে কোশ্চেন বেশি। নাম্বার 2 তে আসছে নিষ্ক্রিয় বদ্বীপ বলতে কি বোঝায়। আমাদের বদ্বীপ কিন্তু 5টা, 5 ধরনের বদ্বীপ। নিষ্ক্রিয় বদ্বীপ বলতে কি বোঝায়, এবং নিষ্ক্রিয় বদ্বীপটা হলো বাংলাদেশের যে অংশটা হলো যশোর, ঝিনাইদহ, নড়াইল, এটা নিষ্ক্রিয় বা মৃতপ্রায় বদ্বীপ। আর সক্রিয় বদ্বীপটা হলো ফরিদপুর থেকে একেবারে বরিশাল সাগর পর্যন্ত, এটা সক্রিয় বদ্বীপ। আর স্রোতস বদ্বীপটা হলো সুন্দরবন। আর পরিণত বদ্বীপটা হলো যে সুন্দরবন এবং হলো যশোর এর মাঝখানে যে অংশটা, খুলনা, গোপালগঞ্জ, তারপর হলো আপনার নড়াইলের কিছু অংশ, বাগেরহাট, সাতক্ষীরার উপর অংশটা, এরা হলো আবার পরিণত বদ্বীপ। এই বদ্বীপ 5 ধরনের। নাম্বার 3 যেটা, নাম্বার 3 আসছে এখান থেকে বরেন্দ্র অঞ্চল ও বরেন্দ্র জাদুঘরের গুরুত্ব বর্ণনা করুন। আমি সংক্ষেপে লিখতেছি, বরেন্দ্র অঞ্চল ও বরেন্দ্র জাদুঘর, জাদুঘরের গুরুত্ব বর্ণনা করুন। এখান থেকে 3 5 15, 5 × 3। আর 35তমতে আসছে মাত্র 5 নম্বর। 35তমতে 5 আসছে মাত্র, সেটা হলো রার জনপদের গুরুত্ব। আটকে গেছে নাকি? রার জনপদের সংক্ষিপ্ত বিবরণ, এটা আমার মনে আছে, আমি ম্যাপ এঁকে দেখাইছিলাম। রার জনপদের সংক্ষিপ্ত বিবরণ, সংক্ষিপ্ত বিবরণ। রার জনপদটা যে বাংলাদেশটাকে এঁকে আমি এখানে দেখাইছিলাম, যেটা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের বাইরে, এখানে রার অঞ্চল ছিল, যেটা বাংলাদেশের মধ্যে না, প্রাচীন বাংলার মধ্যে ছিল। এই হলো আপনার হিস্ট্রি এই অধ্যায়ের। এখন দেখেন এই হিস্ট্রির মধ্যে আপনার কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। দেখেন আমি যদি বলি, আপনি একটা জিনিস আমি এখান থেকে যদি বলি, সেটা হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান মাস্ট আপনাকে জেনে যেতে হবে। একে 5 নম্বরের কোশ্চেন, জাস্ট যদি আপনি ম্যাপটা এঁকে যদি দেখেন, অথবা যদি পুরো গ্লোবাল বিশ্বটাকে যদি ওরিয়েন্টাল অঞ্চল দেখেন তাও হবে, লিখে দিতে হবে ওরিয়েন্টাল অঞ্চল, দক্ষিণ এশিয়া এটা লিখতে হবে, বাংলাদেশ ইন্ডিয়ান প্লেটে অবস্থিত সেটাও লিখতে হবে। কিন্তু আপনি ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে আপনি অক্ষরেখা, দ্রাঘিমাংশ, অক্ষাংশ, এরা এই ছবিটা এঁকে জাস্ট উপরে কিছু কথা, নিচে কিছু কথা, আর বাংলাদেশের উত্তরেকে, পূর্বকে, পশ্চিমেকে, দক্ষিণেকে, সেটা যদি আলাদা করে একটা ম্যাপ আঁকা যায় তাহলে আরো ভালো। আপনি এখানে 6 মিনিট টাইম পাবেন, 6 মিনিট কিন্তু একেবারে আহামরি কম শব্দ, মানে কম সময় না, অনেক সময়। এই গোলকটা আঁকতে লাগবে সর্বোচ্চ 30 সেকেন্ড, গোলকটা আঁকতে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে। এরপর ম্যাপটা যদি পারেন 2.5 মিনিটে ম্যাপ আঁকার প্র্যাকটিস করতে হবে। যদি 2.5 মিনিটে প্র্যাকটিস থাকে তাহলে ম্যাপটা এঁকে দিলেন এবং উত্তর পশ্চিম লিখে দিলেন, আর ভিতরে লিখতে হবে না। ম্যাপ আঁকলে কি হবে, আপনার এখানে প্রেজেন্টেশনটা সুন্দর হবে, ফোকাসটা হবে এবং সবার চোখের নজরটা রাইটারের ওই দিকে যাবে। যদি বাংলাদেশের ম্যাপটা এঁকে দেন তাহলে সুন্দর হবে। তাহলে আমি দেখেন এখানে একটা সামারিতে আসি, আমি তারপরে লিখে দিচ্ছি যে কি কি এখান থেকে পড়া উচিত। নাম্বার 1 যদি বলি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা পড়তে হবে। একেবারে কনভেনশনাল যে বিষয়টা বা প্রচলিত বিষয়, ভূপ্রকৃতি পড়তে হবে। 3 নম্বরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেখানে এখানে এই অধ্যায়ের মধ্যে নো চেঞ্জ, এখানে কিছু কিছু অধ্যায় আছে আপনার চেঞ্জ হবে, এবং জুন মাসে যখন বাজেট প্রকাশ হবে, ইকোনমিক রিভিউ প্রকাশিত হবে, তখন অনেক ডেটা চেঞ্জ, পুরো চেঞ্জ। চ্যাপ্টার 4 আপনি ধরতেই পারবেন না। জলবায়ু পরিবর্তনে কিন্তু পুরোপুরি এই অর্থনীতি সমীক্ষার যে জলবায়ু পরিবর্তন অধ্যায়টা আছে তার সাথে রিলেটেড।
অর্থনৈতিক সমীক্ষা যদি কেউ পড়ে সে কমপক্ষে মানে 40-50% তার বাংলাদেশ বিষয়গুলি ওকে হয়ে যাবে, কারণ ওখানে প্রত্যেকটা অধ্যায় কিন্তু আলাদা আলাদা, পরিবেশ অধ্যায় আলাদা, ওখানে অর্থনীতি অধ্যায় আলাদা, শিল্প অধ্যায় আলাদা, ওখানে দেখবেন আপনার নারীর ক্ষমতায়নও ওখানে আলাদা করে আলোচনা করা আছে, সামাজিক নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন, এরকম আলাদা আলাদা চ্যাপ্টার আছে, 19টা চ্যাপ্টার আছে। 19টা চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো চ্যাপ্টারই আমাদের সিলেবাসের সাথে যায়, এই জন্য ওগুলো ইকোনমিক রিভিউর সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু ভৌগোলিক অবস্থানের সাথে ওগুলো সম্পর্ক একেবারেই নাই। তো দেখেন এখানে আমি বলছিলাম প্রথমত ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি, থার্ড যেটা বলছিলাম সেটা হলো যে বাংলাদেশ যে বদ্বীপ, এই বদ্বীপের বৈশিষ্ট্যগুলো, আমি যে কয়টা বদ্বীপ বললাম 5টা বদ্বীপ জেনে যাব, যে কোনো একটা আসলে যেন আমি ধাপ করে লিখতে পারি। এরপরে যেটা হলো যে বাংলাদেশের ভূকৌশলগত ঝুঁকি এবং সুবিধা, এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে লাগবে 7ম অধ্যায়। এই প্রশ্নটাই আবার এই অধ্যায়েরই মানে এই বাংলাদেশেরই আবার 9ম অধ্যায় আপনি লিখতে পারবেন। 9ম অধ্যায় যেটা বাংলাদেশের বৈদেশিক নীতি, সেখানেও লেখা যাবে। আবার বাংলাদেশের যে ভৌগোলিক কিছু ঝুঁকি আছে, বাংলাদেশের ভৌগোলিক ঝুঁকি, এখানে বন্যাপ্রবণ এলাকা, এখানে হলো আপনার লবণাক্ত পানি ঢুকে যাচ্ছে, তারপরে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা হচ্ছে, নদী ভাঙন এলাকা, তারপরে হলো এখানে আপনার পানির স্তর কমে যাচ্ছে, অনেক মানে আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়ে সমস্যা আছে, হাইড্রোডিপ্লোমেসির সমস্যা আছে, বর্তমানে আবার হিট ওয়েভ আসছে। তো সবকিছু মিলিয়ে এখানে ভৌগোলিক কিছু ঝুঁকি আছে। আমার মনে হয় এবছর ঝুঁকিটাই বেশি গুরুত্বপূর্ণ, সুবিধা অনেক। আমরা এখানে সুবিধা হলো যে আমাদের এখানে ভূমি উর্বর, আমাদের এখানে মানে পানির প্রাচুর্যতা, মিষ্টি পানি, পৃথিবীর অনেক দেশে এত মিষ্টি পানি নাই, পৃথিবীর ম্যাক্সিমাম দেশে লবণাক্ত পানি বা পানির উৎস নাই, আমাদের প্রচুর পরিমাণে এখানে মিষ্টি পানি। আমরা এখানে মাছ উৎপাদনে আমরা তৃতীয়, আমাদের এখানে ভৌগোলিকভাবে অনেক কিছু আমাদের কিন্তু শক্তিশালী দিক আছে, কিন্তু আমাদের আবার ঝুঁকিও আছে। শক্তিশালী এবং সুবিধা এবং ঝুঁকি এটাও করতে হবে। এরপরে যেটা আছে যে এখান থেকে আপনি মনে রাখবেন যে কিছু প্রশ্ন একেবারে পিলি থেকে আসবে, বরঞ্চ অঞ্চলের গুরুত্ব এটা আলাদা করে লিখে পড়তে হয় না। আপনার প্রশ্ন আসছে প্রবাল দ্বীপের গুরুত্ব, এটা আলাদা করে নোট করে পড়ার কোনো বিষয় না, কারণ আপনি প্রবাল দ্বীপ পড়বেন, আগামী বছর চলে আসবে আপনার দেখা যাবে যে প্রবাল দ্বীপ আসে নাই, দেখা যাবে যে আপনার জন্য চলে আসবে যে কাকড়াচরের গুরুত্ব অন্য একটা চলে আসবে। সো এইটা প্রিপারেশন আমরা নিতে পারবো না। তো এই কয়েকটা একটা হলো যে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো যে ব্লু ইকোনমি, এই জন্য ব্লু ইকোনমির বিষয়টা আমাদের পড়তে হবে। তার মানে আমি এখন সামারি রেডি করি যে আমাদের আসলে কোন কোন বিষয়গুলো এখান থেকে প্রথম অধ্যায়ের জন্য মাস্ট আমরা দেখব। যে প্রশ্নগুলো অতীতে আসছে সেগুলো আমরা দেখলাম, এখন দেখে আমাদের জন্য করণীয় কি। বিসমিল্লাহ, যা পড়ব। নাম্বার 1 নম্বরে হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। 2 নম্বর হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও এর সুবিধা ও ঝুঁকিসমূহ, বিশেষ করে ভূকৌশলগত ঝুঁকি। নাম্বার 3 বাংলাদেশের ভূপ্রকৃতি। নাম্বার 4 বাংলাদেশের বদ্বীপ সমূহ ও এর বৈশিষ্ট্য। ব্লু ইকোনমি ও এর গুরুত্ব, বাংলাদেশের জন্য গুরুত্ব, কর্মসূচি, এবং যেহেতু ব্লু ইকোনমির জন্য কিন্তু আইপিও ঘোষণা করেছে, ইন্দো প্যাসিফিক আউটলুক ঘোষণা করা হয়েছে 2023-তে। এটা যদিও আমাদের আইপিওটা ইম্পর্টেন্ট, ওটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ। ব্লু ইকোনমি তো আপনার পড়ে যেতেই হবে। ব্লু ইকোনমি কিছু কনসেপ্ট আছে, ব্লু ইকোনমি, গুড গভর্নেন্স, টেকসই উন্নয়ন, এগুলো সবসময় পড়ে যেতে হয়। পর্যটন, আবার বলি ব্লু ইকোনমি, টেকসই উন্নয়ন, পর্যটন, গুড গভর্নেন্স, এগুলো রচনায় আসে, এসেতে আসে, কম্পিটিশনে আসে, ইন্টারন্যাশনাল আসে, বাংলাদেশে আসে। এইসব হলো চিরসাম্প্রতিক। এই চিরসাম্প্রতিক ইস্যুগুলো আপনার সবসময় পড়ে রাখতে হবে। তার মানে ব্লু ইকোনমি এর গুরুত্ব এবং এর কর্মসূচি, কি কর্মসূচি গ্রহণ করছেন, সেখানে আইপিওর একটা শর্ট ডিসক্রিপশন থাকবে, কিন্তু আইপিওর একটা বিগ ডিসক্রিপশন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসতে পারে। এরপরে হলো
ব্লু ইকোনমির সাথে কিন্তু এখানে যে আমাদের যে সমুদ্র জয়, আমরা যে সমুদ্র জয় লাভ করেছি তার একটা নোট মনে রাখতে হবে, যে সমুদ্র জয়, আমরা সমুদ্র জয় লাভ করছি, এটা কিন্তু কানেকশন করতে হবে যে আমরা সমুদ্রে এত আয়তন 1,18,813 12 সালে মিয়ানমারের সাথে, 14 সালে ভারতের সাথে আমরা এখানে সমুদ্র সীমা আমরা জয় করেছি, তার একটা শর্ট ডিসক্রিপশনের মধ্যে ঢুকবে। আপনি ব্লু ইকোনমির মধ্যে সমুদ্র জয় এবং যদি আইপিও না লেখেন তাহলে উত্তরটা ইনকমপ্লিট থেকে যায়। আমি আপনাকে একটা জিনিস বলছি যে কিছু কিছু বিষয় আছে আপনি সবই লিখতে পারবেন, কিন্তু ওই টার্মিনোলজি গুলো না থাকলে কিন্তু আসলে প্রশ্নের উত্তরটা তারা মনে করে যে আসলে কিছু মিসিং আছে, কিছু মিসিং আছে। আমি আগের ক্লাসে বলেছিলাম, আপনাদের মনে করতে পারেন কিনা দেখেন, আপনি ভাই বাংলাদেশ ভারতের সীমান্ত সমস্যা নিয়ে বলছেন, কিন্তু সেখানে আপনার ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বা এলবিএ 1974 নাই, তাহলে এখানে কিছু মিসিং আছে। আপনি ধরেন নারী অধিকার নিয়ে লিখছেন, সেখানে সিলো সনদটা নাই, তার মানে কিছু মিসিং আছে। আপনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক লিখছেন, কিন্তু অনেক পড়ছেন, কিন্তু এখানে রিও কনফারেন্স 1992 নাই, তার মানে মিসিং আছে। টেকসই উন্নয়ন নিয়ে অনেক কিছু আলোচনা করছেন, বাট জোহানেসবার্গ সামিট 2002 যেখানে টেকসই উন্নয়নের কথা বলা আছে এটা নাই, তার মানে একটু মিসিং আছে। এখানেও যদি আপনি ব্লু ইকোনমি লিখছেন কিন্তু আপনি সমুদ্র জয়টা নাই, তার মানে মিসিং আছে। আপনি ইন্দো প্যাসিফিক আউটলুক 2023 তে যেটা ঘোষণা করছে এটা নাই। আপনি যখন খাতা দেখবেন সেই মনে করবে যে কি জানি এটা ঘোষণা করছিল না, ইন্দো প্যাসিফিক কি জানি, এটা কই, ওটা নাই, তার মানে মনে করবে যে এখানে উত্তরটা নাই। আমি একটা গল্প বলি, গল্পটা এরকমের, এটা আগের ক্লাসও বলছি যারা 30-45 দিয়েছেন। গল্পটা এরকমের ছিল যে আমি এরকমের গল্পটা ছিল যে রাজশাহীতে গিয়েছিলাম আমি। রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের একজন প্রফেসর, নাম আমার এখন মনে নেই, অনেক মোসলা ছিল, মোচ ছিল এবং চোখ দুটো বড় বড় আর ছোট্ট চিকন চশমা, যে কলমের মধ্যে ঢুকায় যে চশমাটা, তো এটা 2016-17 কথা। তো আমি রাজশাহী শাখার আমাদের পরিচালক আমার আইকন প্লাসে, আমার অ্যাডমিশন কোচিং আইকন প্লাস, সেখানে গেছিলাম কি যেন একটা কাজে। তখন সেই ভাই আমাকে ওখানে নিয়ে গেছে, তো ওনার একটা কাজ স্যারের সাথে, তো স্যার খাতা দেখতেছিল। খাতা দেখে নিয়ে একটা প্রশ্নে উনি 2 মার্কস দিয়েছিলেন। প্রশ্নটা 2 মার্কস দিয়েছেন, এটা আমি দেখছি যে 2 দিয়েছেন। এখন কি খাতা দেখছে, কার খাতা, কোন পরীক্ষার খাতা আমি জানি না। তো উনি কি করছেন, উনি চোখ অনেক বড় বড় এবং চিকন চশমা পড়তেন, তা উনি এরকম করে তাকাইতো, মানে ভয়ানক চেহারাটা একটু ভয়ানক এবং খুব ভরাট কণ্ঠ। তখন আমরা বসে আছি দুজন, বসে থাকার পর হচ্ছে যে দেখে খাতা দেখে উনি এবার কি করছেন, রিপিট করতেছেন। রিপিট করে তিনি একটা নামের নিচে আন্ডারলাইন করেছেন, যে ওখানে নাম্বার লিখেছিলেন ডক্টর মমতা ব্যানার্জি। এবং ডক্টর মমতা ব্যানার্জি তখন আসলে বেশ 15-16-17 বেশ আলোচিত নাম, বাংলাদেশের জন্য আরো আলোচিত, তিস্তা চুক্তি টুক্তি নিয়ে। তখন তিনি কোনো ডক্টর মমতা ব্যানার্জির নিচে দাগ দিলেন। দাগ দিয়ে উনি বলছেন যে মমতা ব্যানার্জি কি ডক্টরেট করা, খুব জোরে বলছেন, মমতা ব্যানার্জি কি ডক্টরেট করা, মানে ভরাট কণ্ঠ নিয়ে বলছেন। আমি তো তাকাই আছি, আমি তো মানে ভয়ে মানে তাকে জি স্যার, জি স্যার, মানে সে যে কথা বলছে তাকে আমি জাস্ট রেসপন্স করছি জি স্যার। আর জি স্যার বলছে, সে কি মনে করছে কে জানে, সে আন্ডারলাইন করে সে টিক দিয়ে এখানে এই 2 কেটে পাস দিচ্ছেন। দ্যাট মিনস এটা বোঝা গেল যে তিনি কোশ্চেনের মধ্যে নামটা খুঁজতেছিলেন। অর্থাৎ কিছু কিছু বিষয় আছে যে টার্মিনোলজি গুলো যদি না থাকে তাহলে আপনার কিন্তু এখানে একটু মিসিং থাকে। আপনার পার্সোনা নন গ্রাটা প্রশ্নটা আসছে, পার্সোনা নন গ্রাটা এটা আপনার কোথায় আছে, ভিয়েনা কনভেনশন 1961 আছে। এই আপনি এখানে সব বিবরণ দিলেন, বাট ভিয়েনা কনভেনশন 1961টা নাই। দ্যাট মিনস এটা যদি থাকে তাহলে প্রশ্নের একটা পূর্ণাঙ্গ একটা কনসেপশন আপনার, মানে পূর্ণাঙ্গ একটা মাইন্ডসেট হবে। আর যদি এটা শব্দটা না থাকে তাহলে মাইন্ডসেটটা কিন্তু থাকবে না। আপনি অনেক পৃষ্ঠা লিখছেন, বাট এরকমের কিছু টার্মিনোলজি না থাকলে উত্তরটা হবে না। তো এই জন্য বললাম যে এখানে সমুদ্র সীমা জয় এবং ব্লু ইকোনমির মধ্যে ইন্দো প্যাসিফিক আউটলুক রাখতে হবে। এবং আমি বললাম চির সাম্প্রতিক বা চির একটা গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক, যে টেকসই উন্নয়ন, গুড গভর্নেন্স, ব্লু ইকোনমি, পর্যটন শিল্প, এগুলো রচনায় এসে বাংলাদেশ ইন্টারন্যাশনাল সব জায়গায় এখানে আসে। এরপরে আমি দেখি নাম্বার 6। নাম্বার 6 যদি বলি, এখানে যদি ভৌগোলিক বিষয় বলছে সেটা হলো যে আমি এটা আগে আমি গুরুত্ব দেই নাই, এখন আমি গুরুত্ব দেব, সেটা হলো বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য। বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য, কারণ ভৌগোলিক বিষয়ের সাথে জলবায়ুর একটা সম্পর্ক আছে। এই জন্য জলবায়ুর বৈশিষ্ট্যটা মানে শর্ট পড়ে যেতে হবে, কারণ এখানে একটা হিট ওয়েভ চলছে, যার জন্য এখানে একটু পড়ে যেতে হবে। আমি যদি এখানে ইম্পর্টেন্স খুঁজি, আমার কাছে যদি বলা হয় এখানে পড়ার মতো বিষয় হলো নাম্বার 5 আর নাম্বার 2, এই দুইটা হলো পড়ার মতো বিষয়। আর এটা তো পড়তে হয় ভৌগোলিক অবস্থা, সেজন্য ভূপ্রকৃতি না পড়ে গেলে আবার কেমন হয়, এই হলো বিষয়। 3 নম্বর স্টার হলো 2 এবং 5, এই দুইটার স্টার 3টা করে স্টার।
তাহলে আমি প্রথম অধ্যায়টা দেখলাম এবং এটা দেখলাম যে 3টা বিসিএস এ আসে নাই, 38তমতে আসে নাই, 45তমতে আসে নাই, 41তমতে, হ্যাঁ 41তমতে আসে নাই। এই 3টা বিসিএস এ প্রশ্ন আসে নাই, আর বাকি 6টা বিসিএস এ প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে। আমি এখন দেখি অধ্যায় দ্বিতীয় ও তৃতীয়, এই দুইটা অধ্যায়, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপনাদের আমার যে রিটেন ব্যাচ 2050 টাকায় এই কোর্সের এটা 15 তারিখ পর্যন্ত আমি বৃদ্ধি করছি, এই নোটিশ আপনারা পাবেন। এবং আমি চাইবো যে আপনারা যদি ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যাবেন, আমার আর কোনো ব্যাচ শুরু হবে না, আর কোনো ব্যাচ হবে না। এই ব্যাচে যত দেরিতে ভর্তি হবেন তত বেশি রেকর্ড ক্লাস করতে হবে। আর যদি ভর্তি না হন তাদের ভীষণ ভিন্ন কথা, আর পরে কোনো ব্যাচ হবে না। সো 15 তারিখ পর্যন্ত 2050 টাকার এই ফিটা, এরপরে 2250 টাকা ফি হয়ে যাবে 15 তারিখ পরে ইনশাল্লাহ। আর ভর্তি এখানে এখনো যেমন 45তম রিটেন ব্যাচ এখনো ভর্তি হয়, ওই যে রেকর্ড ব্যাচ থাকে, রেকর্ড ক্লাস মনে করে এখনো তারা ভর্তি হয়। ভর্তি আপনি যে কোনো সময় হতে পারবেন, এবং গ্রুপটা আজীবন থাকবে, ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে, এই হলো বিষয়। এবং মাত্র 2050 টাকায় 300 নম্বরের কোর্স, এবং এটা খুব অ্যামেজিং একটা আপনাদের জন্য একটা অ্যামেজিং একটা সুযোগ। সো এটা আপনারা রিসিভ করতে পারেন ইনশাল্লাহ। তো দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে আসি। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় এবং ভর্তির জন্য আপনারা 017706868 এই নম্বরে যোগাযোগ করলে হবে। ফোন ধরতে না পারলে মেসেজ দিবেন। এবার আসি নাম্বার 2। এখানে হচ্ছে কি, আমি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় একত্রে লিখতেছি, কারণ এখানে জনসংখ্যা এবং সংস্কৃতি দুইটার সাথে একই সাথে রিলেটেড, এই জন্য আমি আলাদা করি নাই। কারণ এখানে জনসংখ্যা এবং সংস্কৃতি বিষয়ক, সেজন্য এখানে আলাদা করার প্রশ্ন আসে না। এবং দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, এই অধ্যায়ের প্রশ্নগুলো একটু বিদঘুটে, কিন্তু প্রশ্ন কিন্তু অল্টারনেটিভ থাকে না। 45তম বিসিএস ও অল্টারনেটিভ ছিল না, তার মানে প্রশ্ন আসলে লিখতে হবে, কোনো অল্টারনেটিভ নাই। আমরা দেখি 45তম বিসিএস এখান থেকে প্রশ্ন, 45তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে কিনা। 45তম বিসিএস এখান থেকে 20 নম্বর একটা প্রশ্ন আসছে, 45তম বিসিএস এ 20 নম্বর। এবং আপনারা জানেন 45তমতে একটা করে প্রশ্ন আসছে, যার মানে 20 নম্বরের কোশ্চেন পার অধ্যায় একটা করে প্রশ্ন আসছে। যে 45তমতে সামাজিক অস্থিরতা বলতে কি বোঝায়, সামাজিক অস্থিরতা বলতে কি বোঝায়। লাগাতো আপনার কে লাগাই না, সাউন্ড দেখি সামাজিক অস্থিরতা বলতে কি বোঝায়। সামাজিক অস্থিরতা বৃদ্ধির কারণ ও প্রতিকার, কারণ ও প্রতিকার। আমি যদি দেখি 40তম বিসিএস এখান থেকে অনেক প্রশ্ন আসছে। 40তম বিসিএস এ 40 নম্বর প্রশ্ন আসছে, 40 নম্বর দুইটা অধ্যায় থেকে আসছে। 40 নম্বর আসছে যে বাংলাদেশ সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তার পরিচয়। বিডি সমতল ভূমিতে, খুব দ্রুত লিখবেন, কারণ আপনাকে কিন্তু 21 ঘন্টা টানা লিখতে হবে 5 দিনে। এখানে হাতের লেখা যার যত বেশি চালু সে তত বেশি আগায় থাকবে। সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তার পরিচয় দিন, 5 নম্বর। নাম্বার 2, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতির বৈশিষ্ট্য, লিখুন।
এটাও 5 নম্বর, না এটা 10 নম্বর, এটা 10। সাঁওতাল অথবা গারো, সাঁওতাল অথবা গারো গারোর জীবনাচরণ লিখুন। 40তমতে এটা আসছে। তারপরে আরেকটা স্লটে প্রশ্ন আসছে 44তমতে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝায়? এটা 1 নম্বর, 2 নম্বর। প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝায়? প্রত্নতত্ত্ব মানে হলো পুরাতত্ত্ব, যেটা হলো আবিষ্কার করা হয়, পুরাতন তত্ত্ব যেটা আবিষ্কার করা হয়। আর পুরাতন যে তত্ত্বগুলো আছে ওগুলো স্থাপত্য, যেগুলো পুরাতন যে তত্ত্বগুলো যে আছে, মানে যেগুলো স্থাপনাগুলো আছে ওগুলো স্থাপত্য। আর প্রত্নতত্ত্ব হলো যে স্থাপনা না, কিন্তু আবিষ্কার করা হয়েছে, পুরাতন তত্ত্ব আবিষ্কার করা হয়েছে, সেটা হলো প্রত্নতত্ত্ব। নাম্বার এখান থেকে আসছে যে ওয়ারী বটেশ্বরের পরিচয় দিন। ওয়ারী বটেশ্বরের পরিচয় দিন, এটা 10 নম্বরের প্রশ্ন আসছে। এটা নিয়ে সবাই হাসাহাসি করছে। ওয়ারী বটেশ্বরের পরিচয় দিন, পরিচয় দিন। আরেকটা আছে প্রত্নতাত্ত্বিক পর্যটন আকর্ষণের গুরুত্বপূর্ণ উপাদান। প্রত্নতত্ত্ব পর্যটন আকর্ষণের গুরুত্বপূর্ণ উপাদান। গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করুন। 40তমতে প্রশ্ন আসছে বেশি। 43তমতে যে আসবে প্রশ্ন, এটা আমরা একেবারে কনফার্ম ছিলাম যে 43তমতে প্রশ্ন আসবে, কারণ 43তম পরীক্ষাটা যখন হয় তখন জনশুমারি প্রকাশ করা হয়। 20 নম্বর আসছে। 1, জনশুমারি কি? জনশুমারি কি? 2, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কি বোঝায়? ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কি বোঝায়? মানে যেসব জাতিগোষ্ঠীর আদিবাস অন্য দেশে এবং তাদের ক্ষুদ্র অংশের বসবাস বাংলাদেশে, তারা হলো ক্ষুদ্র জনগোষ্ঠী। নাম্বার 3 প্রশ্ন আসছে যে বাংলাদেশ জাতিগত সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করুন। বাংলাদেশের জাতিগত ও সাংস্কৃতিক বাংলাদেশের জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করুন। কুড়ি নম্বর আসছে। এখান থেকে 41তম বিসিএস ও কোশ্চেন আসছে। 41তম বিসিএস এ 20 নম্বর আসছে। এটা 10, 5, 5। তবে এবার 46তমতে আপনাদের কিন্তু জনশুমারির বৈশিষ্ট্য পরীক্ষা আসতে পারে, কারণ জনশুমারি থেকে মাত্র 5 নম্বরের কোশ্চেন হয়েছিল। আমরা দেখছেন এবারও আপনাদের পিডিতেও তো কিন্তু জনশুমারি থেকে প্রশ্ন হয়েছে। পিডিতে জনশুমারি থেকে যে প্রশ্নটা হয়েছে সেই প্রশ্নের নাম হলো আপনার জনশুমারি থেকে যে প্রশ্নটা হয় সেই প্রশ্নটা হলো যে আপনার জনসংখ্যার ঘনত্ব কত, মানে ঘনত্ব কম কোন বিভাগে। এখান থেকে যে প্রশ্ন আসছে এই প্রশ্নটা আসলে গুরুত্ব নাই। সামাজিক উন্নয়নে শিক্ষা সমাজ ও অর্থনীতির সম্পর্ক। আর লেখার দরকার নেই, কারণ এই প্রশ্ন আর সেম প্রশ্ন আর সেম ভাবে রিপিট হওয়ার কোনো চান্স নাই। এইটা খুব গুরুত্বপূর্ণ, 2 নম্বর কোয়েশ্চেনটা এখনো গুরুত্বপূর্ণ। সেটা হলো বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে
বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে মানব সম্পদে কিভাবে রূপান্তর করে অর্থনীতিতে ভূমিকা রাখা যায়, কারণ এটা জনসংখ্যা সংক্রান্ত, তো সেজন্য। 43তমতে একটা প্রশ্ন, আমি দুঃখিত, আরেকটা প্রশ্ন আসছিল 43তমতে, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড 44তমতে আসছিল প্রশ্নটা, আমি দুঃখিত। 44তমতে 60 নম্বর আসছে, এখান থেকে 44তমতে 60 নম্বর আসছে। আরেকটা 16 যে প্রশ্নটা আসছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে কি বোঝায়? ডেমোগ্রাফিক, আমি টপিকটা লিখে রাখলাম, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা 41তমতে আমার ক্লাস করেছে, আমি এটা 41তম 43তমতে খুব ভালো করে পড়িয়েছিলাম, 44তমতে পড়িয়েছি, 44তমতে আসছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বেসিক্যালি যে জনমিতিক লভ্যাংশ, এই টার্মটা খুবই গুরুত্বপূর্ণ, আর এখন তো আরো বেশি গুরুত্বপূর্ণ। জনমিতিক লভ্যাংশ হলো যে যদি কর্মক্ষম জনগণের বয়স 50% জনগণের বয়স যদি কর্মক্ষম হয়, মানে 15 থেকে 64 বছর বয়সকে বলা হয় কর্মক্ষম, এই কর্মক্ষম জনগোষ্ঠী যদি 50%-এর বেশি হয়, তাহলে সেই দেশটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন করেছে বলে মনে করা হবে। এবং এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি অর্জন করা হয়, তাহলে 4টা জিনিস বেড়ে যায় একটা রাষ্ট্রের, 4টা, মানে এটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো, মানে যখন একটা দেশের মানুষের 50% জনগণ 15 থেকে 64 বছরের মধ্যে যারা কর্মক্ষম জনগোষ্ঠী 50%-এর বেশি হয়, বাংলাদেশে প্রায় 67%, এই জন্য বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দেয়। এখন প্রশ্ন হলো যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হয় কোন দুটি কারণে হবে? যদি একটা দেশের মানুষের গড়ায়ু বাড়ে এবং জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পায়, তখন দেখা যায় যে একটা হিউজ নাম্বার অফ পিপল এরা কর্মক্ষম হয়ে যায়। তাহলে আমাদের গড়ায়ু বাড়তেছে এবং জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে, এই কারণেই আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে প্রবেশ করতে পেরেছি সিন্স 2012 টিল 2042। 2042 সাল পর্যন্ত আমাদের এটা ভালো থাকবে। এখন বলেন তো 2041 সালে আমরা বলছি গড়ায়ু 80 বছর হবে, তাহলে গড়ায়ু 80 বছর হলে তার নির্ভরশীল জনগোষ্ঠী, 64 বছরের পর মানুষগুলো নির্ভরশীল জনগোষ্ঠী, অর্থাৎ অনির্ভরশীল জনগোষ্ঠী বা কর্মক্ষম জনগণ 50%-এর বেশি হলেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হবে। আর 15 থেকে 64 যারা, তারাই অনির্ভরশীল, 15-র আগে যারা তারা নির্ভরশীল, 64-র পরে যারা তারা নির্ভরশীল। এই জন্য গড়ায়ু বেশি বাড়লেও সমস্যা যে ওখানে কি একটা বিশাল বুড়ো জনগোষ্ঠী থাকবে। তখন কি হলো যে এর ফলে 4টা রেজাল্ট হয়। একটা হলো কি যে এখানে অর্থনৈতিক সঞ্চয়টা বাড়ে, কারণ 4 জনের মধ্যে 3 জন কাজ করে, 2 জনেরটা খরচ করে, 1 জনেরটা সঞ্চয় হয়ে যায়। নাম্বার 2 হলো লেবার ফোর্স বাড়ে, অর্থাৎ শ্রম শক্তি বাড়ে। নাম্বার 3 হলো এই সবকিছুর ফলে সেভিংস বাড়ছে এবং হলো শ্রম শক্তি বাড়ছে, যার ফলে ইকোনমিক গ্রোথ হয়। আর নাম্বার 4 যেটা, সেটা হলো হিউম্যান ক্যাপিটাল বাড়ে। হিউম্যান ক্যাপিটাল কি? মানব পুঁজি। মানব পুঁজিটা কি? মানব পুঁজি হলো যে একটা মানুষ যখন গড়ায়ু বাড়ে এবং সে যখন 64 বছর পর্যন্ত থাকে, তখন তার কি হয়, তার যেটা হলো যে নলেজ, তারপর হলো তার যে এক্সপিরিয়েন্স, তার যে উইজডম, এই জিনিসগুলোকে কাজে লাগানো যায়, এটাকে বলা হয় মানব পুঁজি। অর্থাৎ কর্মদক্ষতা, তারপর অভিজ্ঞতা, এগুলো হলো জ্ঞান, এগুলো হলো মানব পুঁজি, হিউম্যান ক্যাপিটাল বলে। তার রেজাল্ট হয় 4টা, হিউম্যান ক্যাপিটাল বাড়ে, সেভিংস বাড়ে, লেবার শক্তি বাড়ে, ইকোনমিক গ্রোথ হয়। এবং সেই সম্ভাবনার মধ্যেই বাংলাদেশটা এখন আছে। এবং একটা দেশ 30 থেকে 40 বছর এই অবস্থাটা থাকে এবং সেইটাকে কাজে লাগিয়ে উন্নত চরম শিখরে চলে যায়। জাপান হলো সবচেয়ে বেশি উদাহরণ। 1955 সাল থেকে 2005 পর্যন্ত প্রায় অলমোস্ট 50 ইয়ার্স তারা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধাটা লাভ করেছিল। এবং যেই জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে গেছে, সেই জাপান কিন্তু 1955 সাল থেকে 2010 পর্যন্ত সেকেন্ড বিগেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড ছিল, অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি ছিল। এখন 4 নম্বর বা 5 নম্বরে, এখন সেকেন্ড হলো চায়না, আর ফার্স্ট হলো ইউএসএ।
থার্ড হলো ইন্ডিয়া, ফোর্থ হলো জার্মানি, মানে জিডিপির দিক থেকে। তো সেখানে কিন্তু এখন জাপান একটু পিছিয়ে চলে গেছে, ফোর্থ বা ফিফথ হয়ে গেছে। তো বেসিক্যালি হলো যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের এই কনসেপ্টটা কিন্তু এবারে গুরুত্বপূর্ণ। 44তমতে এখান থেকে 20 নম্বরের কোশ্চেন আসছে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কিভাবে কাজে লাগানো যায়। আমরা যদি দেখি 41 এবং তারপরে একটা চান্সেসে যাই, যেখান থেকে 38তম বিসিএস এ ক্ষুদ্র নিরীগোষ্ঠী থেকে প্রশ্ন আসছে। এই অধ্যায়টা একটু বড়, কারণ দুইটা অধ্যায়কে অ্যাডজাস্ট করার কারণে এটাকে বড় দেখা যায়। 38তম বিসিএস এ প্রশ্ন আসছে এখানে 20 নম্বর। প্রশ্ন আসছে যে 38তম বিসিএস এ ক্ষুদ্র নিরীগোষ্ঠী বলতে কাদেরকে বোঝায়। খুব রিদম নিয়ে ক্লাস করবেন, আপনি মনে রাখবেন যে আর পিলে টিকবেন কেন নিশ্চয়তা নাই, এরকমের একেবারে হার্ড অ্যান্ড সোল এবং সিরিয়াসলি ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনার জন্য বিশেষ জার্নিটা খুব ইজি হয়ে যাবে। বিডি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে, বিডি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবদান মূল্যায়ন করুন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবদান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবদান নাম্বার 3, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি কি? এই প্রশ্নটা বেশ ভালো, এটা কিন্তু 10 নম্বরে ছিল। এখানে ক্ষুদ্র জীবনধারা উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি কি, খুবই এখনো গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। এখানে জীবনধারা উন্নয়নে আমি কয়েকটা কিছু বলে, যেমন আপনার প্রাইমারি এডুকেশনটা ওদের ল্যাঙ্গুয়েজে করা হয়েছে। তারপরে হলো এখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। আগে মোবাইল যোগাযোগ ছিল না, এখন টেলি যোগাযোগ হয়েছে। তারপরে হলো জজ আদালত ছিল না, এখন জজ আদালত হয়েছে। ওদের কিন্তু সামাজিক ভূমির বাইরে অন্য কোনো ভূমির মালিকানা ছিল না, সেটাও মানে অমিট করা হয়েছে। তারপরে হলো ওদের এখানে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন করা হয়েছে। তারপরে হলো এখানে সিকিউরিটি বা নিরাপত্তা বিষয়টা দেখানো হয়েছে। এরপর হলো ওদের হলো যে পার্বত্য আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য স্থানীয় সরকার পরিষদকে শক্তিশালী করা হয়েছে। ওদের কিন্তু স্থানীয় সরকারের 2টি স্তর করা হয়েছে, এই আর কি। নেতৃত্ব গঠনে ওদের কিন্তু ওই স্থানীয় জেলা পরিষদ যেটা, সেখানে কিন্তু ওদের অংশগ্রহণ সবচেয়ে বেশি, মানে ওদের সদস্য সংখ্যা বেশি থাকে। বিশেষ করে 13 থেকে 14 জন থাকে ওদের 21 জনের মধ্যে, 21 জন 23 জন এই হিসেবে। সেখানে ওদের কিন্তু সিংহভাগ ওদের জাতিগোষ্ঠী, অর্থাৎ এবং ওদের জন্য আলাদা একটা মন্ত্রণালয় আছে, যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এইসব বিষয়গুলো তুলে ধরতে হবে। 37তম বিসিএস এ প্রশ্ন আসছে, খুবই অদ্ভুত কোশ্চেন। কিছু কোশ্চেন আছে আপনার অদ্ভুত থাকবে এবং কিছু প্রশ্ন আছে যেগুলো আপনার প্রিলির প্রিপারেশন দিয়ে লেখা যাবে। কিছু প্রশ্ন আছে যে প্রিলির প্রিপারেশন দিয়ে লেখা যায়। তো বিষয় হলো যে 37তম বিসিএস এ প্রশ্ন আসছে যে নরগোষ্ঠী ও জাতি বলতে কি বোঝায়। নাম্বার 2, বাঙালি একটি সংকর জাতি ব্যাখ্যা করুন। নাম্বার 3, চাকমাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বর্ণনা। 36তম বিসিএস এবং 35তম বিসিএস এখান থেকে প্রশ্ন আসেনি। 36তমতে আসেনি, 35তম প্রশ্ন আসেনি। এখন বিষয় হলো যে প্রথম 2বার কিন্তু এখান থেকে প্রশ্ন হয়নি।
কিছু প্রশ্ন আছে এখান থেকে আপনার আদৌ দরকার নাই, মানে প্রিপারেশনের দরকার নাই। কিন্তু উপজাতি থেকে কিন্তু দেখেন প্রশ্ন কিন্তু যতবারই আসছে উপজাতি কিন্তু বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কিন্তু অন্তর্ভুক্ত করা আছে। তো সেক্ষেত্রে জনসংখ্যা থেকে প্রশ্ন আসলে আপনি এখানে একটা বিষয় নিতে পারেন, সেটা হলো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র যদি কারো কাছে বইটা থাকে, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র যারা দ্বাদশ শ্রেণীর, এখানে উপজাতি অংশটা যদি একটু পড়ে ফেলেন তাহলে খুব ভালো প্রিপারেশন হয়ে গেল। কারণ উপজাতি এখানে আসার সম্ভাবনা কিন্তু 80 থেকে 90%, যে এখান থেকে উপজাতি থেকে কোশ্চেন হতে পারে। এবং উপজাতির জন্য দ্বাদশ অধ্যায়ের যে প্রথম তৃতীয় চতুর্থ অধ্যায়, দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায়, ওখানে কিন্তু উপজাতি সংক্রান্ত একটা আলোচনা বা বিবরণ দেয়া আছে। ওই জায়গাটা যদি পরে সমাজ দ্বিতীয় পত্র, তাহলে এখান থেকে ভালো একটা হেল্প পাবেন। এখন বিষয় হলো যে আপনি এখান থেকে কি পড়বেন আসলে, এখন এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ কি হতে পারে। আমি যদি আপনাকে বলি যে এখান থেকে গুরুত্বপূর্ণ কি কি, এতক্ষণ আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে কি দরকার। এখান থেকে একটা বিষয় মিসিং, যে জনসংখ্যা সংস্কৃতির মধ্যে এখানে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা বিষয় কিন্তু খুবই মিসিং। শিক্ষা এবং স্বাস্থ্য কিন্তু এই অধ্যায়ের অংশ। তার মানে এখন পর্যন্ত এখান থেকে শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন আসেনি, তা আমরা প্রমাণ পেলাম। প্রথমত যেটা, সেটা হলো এখান থেকে জনশুমারির প্রশ্ন গুরুত্বপূর্ণ। জনশুমারি 2022 বেশ গুরুত্বপূর্ণ। কমিউনিটি ক্লিনিক, এটা কিন্তু জাতিসংঘ থেকে একটা রিকগনাইজেশন পেয়েছে 2023 সালে এবং 22 সালে। তো সেক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক এখানে খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থা থাকবে, এখানে রাখতে হবে। আর একটা হলো শিক্ষা সংক্রান্ত তথ্য কিন্তু এখানে আসে নাই। তো নতুন যে শিক্ষা কারিকুলাম, এটা এই অধ্যায়ের অংশ। আমি বললাম যে বিগত কোশ্চেন আপনি দেখছেন, কিন্তু একেবারে মোস্ট ইম্পর্টেন্ট 2-3টা টপিক কিন্তু এর সাথে রিলেশন একেবারেই নাই। তো সেক্ষেত্রে আমরা এর বাইরে যেগুলো বিগত যেগুলো আসছে, সেখানে জনশুমারির বৈশিষ্ট্য এখানে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে উপজাতি সংক্রান্ত তথ্যগুলো তো পড়তে হবে। মানব সম্পদ, এটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা ইস্যু বাংলাদেশের জন্য। মানব সম্পদ ইস্যুটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তো আমি যদি বলি এখানে যে আমি যদি সাজেশনটা তৈরি করি যে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কি পড়তে হবে, সাজেশনটা রেডি করে ফেলি যে যা পড়বো ইনশাল্লাহ। নাম্বার ওয়ান হলো 2022 জনশুমারির বৈশিষ্ট্য। জনশুমারির বৈশিষ্ট্য, এবং এটার অনেকগুলো মানে ক্যারেক্টারিস্টিক্স আছে, যে অন্যান্য সময়ের জনশুমারি থেকে এই জনশুমারিটা মানে কিছু ইনফরমেশন চেঞ্জ হয়েছে। যেমন জনসংখ্যার ঘনত্বে সবচেয়ে বেশি ছিল বান্দরবান, এখন রাঙামাটি। একটা সময় ছিল শিক্ষার হার বরিশাল, এখন শিক্ষার হার ঢাকা। এরকম অনেকগুলো চেঞ্জ আসছে। এই চেঞ্জিং গুলোই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যাবে। মানে গ্রামের বসবাসের এবং জনসংখ্যার যে তারতম্য, এটা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার অনেক হ্রাস পেয়েছে, 1.12%, যেটা আগে ছিল 1.37%। তো এইরকমের কিছু বৈশিষ্ট্যগুলো এখানে তুলে ধরতে হবে। নাম্বার 2 যেটা, সেটা হলো এই অধ্যায়ের মধ্যে মানব সম্পদ। মানব সম্পদ ইস্যুটা যে এটা কিভাবে মানব সম্পদে পরিণত করা যায়, মানব সম্পদের বৈশিষ্ট্য কি কি, এবং মানব সম্পদের জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলো বেশি আসে। যেমন পদক্ষেপ বাংলাদেশ NSDA প্রতিষ্ঠা করেছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এটা যদি না লেখেন তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে, মিসিং হয়ে যাবে। আপনি অনেক কিছু লিখবেন, চাপাবাজি করবেন, কিন্তু এটা কিন্তু চাপার মূল হলো NSDA, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এরপরে হলো এখান থেকে আবারও যেটা দরকার, নাম্বার 3, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ভার্সেস ডেমোগ্রাফিক বার্ডেন। যে জনসংখ্যা কখন বোঝা এবং জনসংখ্যা সম্পদ, বা জনমিতিক লভ্যাংশ এবং জনমিতিক বোঝা, এই দুটোর মধ্যে পার্থক্য কি। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ভার্সেস ডেমোগ্রাফিক বার্ডেন, এটা প্রিপারেশন নেওয়াটা খুব জরুরি। নাম্বার 4, 2000 যে শিক্ষা কারিকুলাম, নতুন শিক্ষা কারিকুলাম, এই সঙ্গে আপনি যদি টপিক বাছাই করবেন, এরপর প্রশ্ন কিন্তু আপনার কোনটা আসবে আমরা জানি না। শিক্ষা কারিকুলামের বিষয়বস্তুগুলো পড়ব, বিশেষ করে এটার চ্যালেঞ্জেস গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ। নাম্বার 5, কমিউনিটি ক্লিনিক
এটার গুরুত্ব, প্রয়োজনীয়তা, সফলতা। কমিউনিটি ক্লিনিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 6, উপজাতি সংক্রান্ত যা আছে, উপজাতি সংক্রান্ত তথ্য। এখন দেখেন, আপনি এগুলো পড়ছেন, পরীক্ষা আছে সংকর জাতি, এইসবের আমরা কিন্তু প্রিপারেশন নেব না। এই প্রিপারেশন নিয়ে আপনি কুলোতে পারবেন না, কারণ এগুলো আপনার রিটেনের বেসিক থেকে, প্রিলির বেসিক থেকে বা কিছু বানাইও লিখতে হবে। বাংলার একটা সংকর জাতি প্রমাণ করো, এগুলো বাংলার প্রশ্ন ছিল, বাংলা সাহিত্যের প্রশ্ন এখানে আসছে। তো এইসবের কোনো কিন্তু ইয়া নাই প্রিপারেশন। সামাজিক অস্থিরতা কি, এগুলো আপনি এরকমের করে আপনি পড়তে পারবেন না, কারণ এরকমের বিষয় কিছু থাকবে। অ্যাবনর্মাল কোশ্চেন আপনি মনে রাখবেন, আপনি 1 লাখ পৃষ্ঠাও যদি পড়েন, আপনি ওখানে দেখবেন 30% কোশ্চেন আপনাকে বানায় লিখতে হবে। আপনি যদি কিছু নাও পড়ে যান, 30% কোশ্চেন এমনিতেই পারবেন। ব্যাপারটা বুঝতে পারছি? কিচ্ছু পড়ে যান নাই, আপনি এমনি 30% কোশ্চেন ফাটাই লিখতে পারবেন। 30 to 40% কোশ্চেন এমনি প্রিপারেশন দিয়ে লিখে আসতে পারবেন। আর যদি অনেক পড়েও যান, তারপর আপনার 30% ল্যাকিংস থেকে যাবে। তো উপজাতি সংক্রান্ত তথ্য, এটা ওই যে অধ্যায়টা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বইটা, ওখান থেকে পড়বেন। এছাড়া যদি বলেন আপনি, আমি এখানে আর গুরুত্বপূর্ণ কিছু পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে। তো রাত্র 12টা বেজে গেছে। 12টার পর আমার একটা আমি ইয়া করেছি, যে প্রতিজ্ঞা করেছি 12টার পর থাকবো না, 11টার পরেই থাকবো না, এই জন্য 9:30টায় ক্লাস এসে। আজকে আমি ক্লাসটা দেরিতে শুরু করছি, কারণ অনেক ভর্তি হয়েছে, তাদের অ্যাডজাস্ট করতে হয়েছে, আর আমি ফাইলটা হারাই গেছিল, যার জন্য ইয়া। তবে আগামী সোমবার আপনাদের 9:30টায় ক্লাস থাকবে ইনশাল্লাহ। সোমবার 9:30টা থেকে একেবারে 12টা পর্যন্ত ক্লাস থাকবে ইনশাল্লাহ। 2.5 ঘন্টা করে, 2 থেকে 2.5 ঘন্টা করে ক্লাস হবে। আর এক্সট্রা ক্লাস আমি এ সপ্তাহে দেবো না, অর্থাৎ 3 দিন ক্লাস তো থাকবেই, 4 দিন, শনি সোম বুধ শুক্র রাত 9:30টায় ক্লাস থাকবেই ইনশাল্লাহ। আর যেমন শনিবার সকালবেলা আমি সবার বন্ধ থাকে, শুক্রবার সকালবেলা বন্ধ থাকে, আমি এই সময় এক্সট্রা ক্লাস নেবো ইনশাল্লাহ, এবং খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। আর আপনাদের যে অফলাইনে পরীক্ষা হবে, ওইটার কোর্স ফি হলো, যারা রিটেন কোর্সে আছেন তাদের 1500 টাকা, আর যারা শুধু অফলাইন পরীক্ষা দিবেন ফার্মগেট এসে, তাদের জন্য হলো 2000 টাকা। এবং সম্পূর্ণ কর্ণফুলী কাগজ এবং A3 কাগজ, যেটা মানে লিগাল পেজে পরীক্ষা হবে, একেবারে পিএসসি কোশ্চেনের খাতার মতো ওই খাতায়, এবং ফ্লেভারটা ওরকম হবে, কোশ্চেন স্ট্যান্ডার্ড থাকবে এবং ভালো মূল্যায়ন হয়। সো আপনারা যদি অফলাইন পরীক্ষা দেন, ফার্মগেট যদি এসে পরীক্ষা দিতে পারেন, 13টা পরীক্ষা হবে, তাহলে আপনারা ল্যাকিংস গুলো বের করতে পারবেন। অধ্যায় ভিত্তিক পরীক্ষা, মডেল টেস্ট পরীক্ষা এগুলো হবে। সো সকলকে আহ্বান জানাবো, যারা আসলে প্রিলির রিটেন প্রিপারেশন নেবেন, সত্যি 46তম রিটেন পরীক্ষা সিরিয়াসলি দিবেন, তাদেরকে বলবো আমার কোর্সে অ্যাড হয়ে যেতে পারেন। এর চাইতে বেস্ট অপরচুনিটি পাবেন না। বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে নাইম ভাইয়ের আপনি 60 থেকে 70টা বা তারও বেশি ক্লাস আপনি পাবেন ইনশাল্লাহ, এবং অনেক ভালো করে শিখতে পারবেন আশা করি। এইগুলো আপনার ভাইবাতেও কাজে লাগবে, পরবর্তী পিড়িতেও কাজে লাগবে এবং রিটেনও কাজে লাগবে। আমি খুবই স্টুডিয়াস, এবং এটা আমি খুব গর্ব করে বলি, আমি খুব পড়াশোনা করে ক্লাসে আসি। আমি পড়তে না পারলেই আমি একটু টাইমটা ঘুরাই দিই, যে 9:30 ক্লাস একটু 10টায়, কারণ আমি আধা ঘন্টা একটু পড়বো, ভালো একটা লেকচার দেবো। সো আপনারা ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আমার আর একটাই সমস্যা, যে শিডিউল ফাঁসায়, এবং অনেক কমে গেছে এটা। 41তম তো অনেক ফাঁসাইতাম, এই ক্লাস 7টায় 10টায় এরকম ফাঁসাইতাম, তো এটা অনেক কমে গেছে ইনশাল্লাহ। অনেক প্রফেশনাল হয়ে গেছে, কারণ এখন বয়সও হয়ে গেছে, আর আগের মতো অন্যান্য কোচিংও আমি পড়াই না, শুধুমাত্র অনলাইনে পড়াই। সো আমার মনে হয় বেস্ট সার্ভিসটা পাবেন, এবং যারা ক্লাস করেছে তাদের কাছে জিজ্ঞেস করে নাইম ভাই ক্লাস কেমন। এবং পরীক্ষার সময় একটা কথা আমি সবসময় বলছি, যে পরীক্ষার সময় মানে কলম থামবে না ইনশাল্লাহ। নাইম ভাইয়ের প্রত্যেকটা মানে কথাগুলো আপনার মাথা খালি বাজবে, এবং দেখবেন ধুমায়া কলম চলতেছে। যারা ক্লাস করবেন, আমি চ্যালেঞ্জ সে কমপক্ষে 90% ইফোর্ট মানে অ্যাপ্লিকেশনটা আপনি পরীক্ষার হলে খাতায় দিতে পারবেন। ঠিক আছে, তো সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের আমার 1000-এর উপরে হয়ে গেছে, এবং আপনাদের এই রেসপন্সের কারণে আমি আসলে কৃতজ্ঞ। মানে এত কম টিকিয়েছে রিটার্নে, এবং তার মধ্যে একটা হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস বা ক্যান্ডিডেটস আর ইনভলভ হেয়ার। ভেরি মাচ মানে অপটিমিস্টিক অ্যান্ড ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। আলহামদুলিল্লাহ, এটা আসলেই সত্যি অভাবনীয়। এটা আমার মনে হয় কোনো কোচিং এতগুলো স্টুডেন্ট এখনো মানে ক্যারি করতে পারে না, কারণ 10,638 জনের মধ্যে মিনিমাম 5-6 হাজার আছে বিসিএস জিন, মানে 3-4 বার রিটেন প্রিলি পরীক্ষা পাস করছেন তারা। আচ্ছা, যা হোক, আমি এমনও দেখছি যে 43-44 কোর্স করছে, আবার 46 কোর্স করতেছে, 45 রিটেন কোর্স করছে, আবার 46-এ ভর্তি হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসোলুটলি, মানে আপনারাই আমার ইন্সপিরেশন। তো
তো সকলে যদি ভর্তি হয়ে যান আগামী 15 তারিখের মধ্যে দ্রুত ভর্তি হয়ে যান, এবং পরবর্তী ক্লাস সোমবার ইনশাল্লাহ 9:30 দেখা হবে। আসসালামু আলাইকুম। আর আমি পিডিএফটা সোমবারই শেয়ার করব। আর একটা অনুরোধ, আর একটা বিষয়, আমি গ্রুপে কিছু এডিটোরিয়াল দেবো, এডিটোরিয়ালগুলো একটু প্লিজ আপনারা একটু, অন্তপক্ষে কিচ্ছু না, খালি ঢুকে একটা রিডিং দিয়ে বের হয়ে যাবেন। নোট করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, যা করার নাইম ভাই করবেন ইনশাল্লাহ। আপনি শুধু মানে লিঙ্কটা, ইম্পর্টেন্ট লিঙ্কটা আমি শেয়ার করবো, ওটা জাস্ট একবার রিডিং দিবেন থ্রুলি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।